আজকের মুভিটি একাই 100। আপনি ভাববেন এই লোকটিই দোষী, কিন্তু আপনাকে অবাক করে দিয়ে আর একটা সত্য সামনে আসবে, আপনাকে ভাবতে বাধ্য করবে। একটা সাধারণ লাভ স্টোরি হঠাৎ কেন হয়ে উঠল রিভেঞ্জ থ্রিলারে? সে কি সত্যি কিডন্যাপ হয়েছিল, নাকি এটা ছিল প্রতিশোধের শুরু? যে পুলিশ অফিসার নিজেই ছিল অন্ধকার জগতের রাজা, সেই হলো শিকারীর টার্গেট। ভালোবাসা থেকে শুরু, কিন্তু শেষটা কিভাবে পরিণত হলো রক্তাক্ত প্রতিশোধে? একটা ভাই বোনের সম্পর্ক, আর তার মাঝখানে লুকিয়ে আছে ভয়ঙ্কর গোপন সত্য। যারা ছিল সাক্ষী তারাই কি করে হয়ে উঠল ভয়ঙ্কর শিকারী? একটি মেয়ের নীল চোখের পেছনে কি লুকিয়ে আছে এক ভয়ঙ্কর প্ল্যান? তিনজন বন্ধুর ভুল সিদ্ধান্ত কিভাবে তাদের ঠেলে দিল মৃত্যুর মুখে? যারা বিশ্বাস করেছিল তারাই আর সবচেয়ে বড় ধোঁকা খাচ্ছে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, কাকে বিশ্বাস করা যায়? মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটি ব্যক্তি গভীর রাতে থানায় এসেছে তার গাড়ি চুরি হয়ে যাওয়ায় অভিযোগ জানাতে, কিন্তু কনস্টেবল তাকে বলে এখন অনেক রাত হয়ে গেছে। তখন সেই ব্যক্তি বলে, স্যার আমি ওই গাড়িটি আমার নিজের কষ্টের টাকায় কিনেছিলাম। কনস্টেবল তাকে ধাক্কা দিয়ে চলে যেতে বলে, তখন সেই ব্যক্তি পড়ে যায়। ঠিক তখনই সেখানে প্রবেশ করে ইন্সপেক্টর প্রকাশ, যিনি ওই লোকটিকে তোলেন। এরপর সে সেই ব্যক্তির পুরো কথা জানতে চায়। তারপর কনস্টেবলকে বলে যে পুলিশ হলো জনগণের চাকর, তাদের সবসময় জনগণের সেবা করার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রকাশ কনস্টেবলকে বলে এই ভদ্রলোকের অভিযোগ লিখে নাও এবং যেখানে গাড়ি চুরি হয়েছে সেই জায়গার সিসিটিভি ফুটেজ ভালো করে খুঁজে দেখো। ঠিক তখনই রোহিত নামের এক যুবক প্রকাশের কাছে আসে এবং বলে কিছু লোক আমার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছে। আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন ওরা রাস্তা আটকে দেয় আর আমাকে মারধর করে অজ্ঞান করে দেয়। এরপর ওরা পবিত্রাকে অপহরণ করে নিয়ে যায়। এই কথা শুনে প্রকাশ রোহিতকে সঙ্গে নিয়ে সেই জায়গা দেখতে যায় যেখানে পবিত্রাকে অপহরণ করা হয়েছিল। সেই জায়গা দেখে প্রকাশ আবার রোহিতকে নিয়ে থানায় ফিরে আসে। তখন তার জুনিয়র পুলিশ সুনিতা আসে এবং জানায়, স্যার আমরা এখনো সেই 3 ছেলের কোনো খোঁজ পাইনি যারা 10 দিন আগে একসঙ্গে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল। এই সময় প্রকাশ যখন সেই কেসের ফাইল দেখছিল, তখন রোহিতের চোখে পড়ে ফাইলে থাকা ছেলেগুলোর ছবির দিকে। ছবিগুলো দেখে রোহিত অবাক হয়ে বলে, স্যার এই 3 জনই তো আমার স্ত্রীকে কিডন্যাপ করেছে। আমি এদের ভালোভাবে চিনতে পেরেছি, ওদের সঙ্গে একজন ড্রাইভার ছিল। রোহিতের এই কথা শুনে সুনিতা আর প্রকাশ দুজনই হতবাক হয়ে যায়, কারণ 10 দিন আগে নিখোঁজ হয়ে যাওয়া ছেলেরা কিভাবে কাউকে কিডন্যাপ করতে পারে। এখানে প্রকাশ রোহিতকে জিজ্ঞাসা করে, তোমার কি কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল? রোহিত বলে, আমি নিজেও জানি না, এই লজ্জার কথা কাকে বলবো, তাই আমি আপনাকে পুরো ঘটনাটাই বলি। এরপর আমরা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে আমরা দেখি রোহিত ও পবিত্রার সদ্য বিবাহ হয়েছে। ওরা দুজন সদ্য একটি ফ্ল্যাটে এসে উঠেছে। তাদের জীবন ছিল একদম নতুন দম্পতির মতো রঙিন। রোহিত যখন অফিসে থাকতো তখন সে পবিত্রাকে মেসেজ করতো আর সারাক্ষণ তার কথাই ভাবতো। পবিত্রাও রোহিতকে অনেক ভালোবাসতো। এইভাবে তারা হাসি খুশি জীবন কাটাচ্ছিল। এরপর একদিন রোহিত অফিস থেকে বাড়ি ফেরে। রোহিত দেখে পবিত্রা কোন একটা বিষয় নিয়ে খুব চিন্তিত। সে তাকে জিজ্ঞাসা করলে পবিত্রা প্রথমে তাকে কিছুই বলতে চায় না, কিন্তু পরে যখন রোহিত তাকে জোর করে তখন পবিত্রা বলতে শুরু করে। পবিত্রা বলে, সামনের ফ্ল্যাটে যে 3 জন ছেলে থাকে, আমরা যেদিন থেকে এখানে এসেছি সেই দিন থেকে ওরা আমাকে খুব অদ্ভুত ভাবে দেখছে। তুমি যখন অফিসে চলে যাও তখন ওরা এসে কলিং বেল বাজায় এবং আমাকে অশ্লীল কথা বলে। আমি যখন তাদের পুলিশের কাছে অভিযোগ করার ভয় দেখাই তখন তারা চলে যায়, কিন্তু আজ সকালে আবার আসে এবং তারা আমাকে বলে, তোমার স্বামী যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে তখন তুমি আমাদের কাছে চলে এসো, আর যদি না আসো তাহলে আমরা তোমার স্বামীকে মেরে ফেলবো। এই কথা শুনে রোহিত খুব রেগে যায় এবং 3 জনের সঙ্গে কথা বলতে চলে যায়। তারা তখন পুরোপুরি নেশায় ডুবেছিল। রোহিত একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ। ও 3 জন ছেলের সাথে ড্রাইভারকে দেখে সে একটু থমকে যায়। আর ওই 3 জন ছেলের নাম ছিল পবন, প্রশান্ত এবং বাসু। রোহিত তাদের কাছে অনুরোধ করে বলে, তোমরা দয়া করে আমার স্ত্রীকে খারাপ নজরে দেখো না, আমাদের ছেড়ে দাও। কিন্তু রোহিতের এই অনুরোধে তারা হেসে ওঠে এবং জোর করে রোহিতের জামা কাপড় খুলে ফেলে আর তারপর তাকে নির্মমভাবে মারধর করে। মারধরের পর তারা বলে, কাল রাতে যদি তুই তোর স্ত্রীকে আমাদের কাছে না পাঠাস তাহলে তুই কল্পনাও করতে পারবি না তোদের দুজনকার সঙ্গে আমরা কি করব। অসহায় রোহিত মারকে ফিরে আসে পবিত্রার কাছে। তাকে এই অবস্থায় দেখে সে খুব কষ্ট পায়। এখন তারা দুজন সিদ্ধান্ত নেয় তারা অন্য কোথাও চলে যাবে, আর তাই তারা আসবাবপত্র গুটিয়ে নিয়ে পরের দিন অন্য কোথাও চলে যায়। কিন্তু সেই 3 ছেলে তারা ঠিকই খবর লাগায় যে তারা কোথায় গিয়ে উঠছে। আর 2 দিন পর যখন পবিত্রা ও রোহিত বাড়ি ফিরছিল তখন পবন, বাসু, প্রশান্ত আর তাদের ড্রাইভার রোহিতের পথ আটকায় আর রোহিতকে মারধর করে অজ্ঞান করে ফেলে এবং পবিত্রাকে তুলে নিয়ে যায়। রোহিতের পুরো কথা শোনার পর ইন্সপেক্টর প্রকাশ তাকে বলে, তুমি পবিত্রার ব্যাপারে তোমার দিক থেকে খোঁজ নিতে থাকো, আমরাও আমাদের টিম নিয়ে অনুসন্ধান শুরু করি। রোহিত সেখান থেকে চলে যাওয়ার পর প্রকাশ সেই কেস নিয়ে চিন্তা করতে থাকে। পরের দিন সুনিতা পবনের ড্রাইভারের ঠিকানা খুঁজে বের করে এবং প্রকাশের সঙ্গে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তাদের সেখানে পৌঁছানোর আগেই আমরা দেখতে পাই রোহিত এবং পবিত্রা সেই ড্রাইভারের বাড়িতে রয়েছে, যেখানে রোহিত একটি বড় হাতুড়ির সাহায্যে তার মাথায় আঘাত করে তাকে হত্যা করছে। এখন প্রশ্ন হলো, রোহিত আর পবিত্রা কেন এসব করছে? তাদের প্রকৃত উদ্দেশ্য কি?
এইসব প্রশ্নের উত্তর একটু পরেই জানতে পারবো। এই ঘটনার ঠিক পরেই প্রকাশ সেখানে এসে পৌঁছায় আর সে ড্রাইভারের লাশ খুঁজে পায়, যেটা দেখে সে আর সুনিতা দুজনেই খুব অবাক হয়ে যায়। তারপর প্রকাশ সোজা পবন আর রোহিতের ফ্ল্যাটে যায়, যেখানে সিকিউরিটি গার্ড তাকে পবন এবং রোহিতের ঘর দেখায়। প্রকাশ তখন গার্ডকে জিজ্ঞাসা করে এটা কি সত্যি যে পবন আর তার বন্ধুরা পবিত্রাকে বিরক্ত করত? গার্ড তখন হাসতে হাসতে উত্তর দেয়, স্যার আপনাকে একদম ভুল তথ্য দেওয়া হয়েছে, আসলে পবিত্রাই তাদের বিরক্ত করত। এখন গার্ডের এই কথা শুনে প্রকাশ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং এরপর আমরা সেই ঘটনাগুলিকে গার্ডের দৃষ্টিভঙ্গি থেকে ফ্ল্যাশব্যাকে দেখতে পাই। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় পবিত্রা রোহিতের সামনে ভালো মেয়ে সেজে থাকলেও যেই রোহিত বাইরে যায় পবিত্রা তখনই নেশা করতে শুরু করে। এখন আমরা আরো জানতে পারি যে পবিত্রা রোহিতের সঙ্গে সুখীও ছিল না, তাই যখন তার নজর সামনের ফ্ল্যাটে থাকা পবন ও তার বন্ধুদের ওপর পড়ে তখন সে বিভিন্নভাবে তাদের উত্তেজিত করার চেষ্টা করতে থাকে। কখনো সে তার সৌন্দর্য প্রদর্শন করে, আবার কখনো ইশারা করে। এরপর এক সন্ধ্যায় যখন রোহিত তার সঙ্গে রোম্যান্স করছিল সে ইচ্ছা করে জানলার পর্দা সরিয়ে দেয় যাতে ওই তিনজন তা দেখতে পায়। এই কারণে তিনজন ছেলে পুরোপুরি মুগ্ধ এবং উত্তেজিত হয়ে পড়ে। আর যখন পরের দিন রোহিত কোথাও গিয়েছিল তখন পবন ও তার বন্ধুরা পবিত্রার কাছে আসে। তাদের দেখে পবিত্রা বেশ খুশি হয়, কারণ এটাই তো সে চেয়েছিল। এরপর পবিত্রা তাদের তিনজনের সঙ্গে সবকিছু করে যা সে করার পরিকল্পনা করেছিল। এর পরের দিন যখন তারা তিনজন বসে পড়াশোনা করছিল তখন পবিত্রা তাদের ফোন করে, কিন্তু তারা কেউ তার ফোন ধরে না, কারণ এখন তারা শুধু পড়াশোনা করতে চায়, কারণ তাদের সামনে পরীক্ষা ছিল। এখানে তারা বুঝে যায় যে তারা যা করেছিল সেটা ভুল। সেই তিনজন ফোন না ধরায় পবিত্রা নিজেই তাদের ঘরে চলে আসে এবং তাদের তিনজনকে বলে, যদি তোমরা আমার কথা অনুযায়ী না চলো বা আমায় উপেক্ষা করো তাহলে আমি তোমাদের সর্বত্র বদনাম করে দেব। আর আগের দিন পবিত্রার সঙ্গে যা করেছিল পবিত্রা সেই ঘটনা ভিডিও বানিয়ে রেখেছিল এবং সেটা দেখে সে পবন, প্রশান্ত এবং বাসুকে ব্ল্যাকমেল করতে শুরু করে। তাদের সে নিজের ইচ্ছা মতো ব্যবহার করে খিদে মিটাতো। এমনকি সেই গার্ড নিজেও একবার পবিত্রাকে তাদের সঙ্গে জোর করে খারাপ কাজ করতে দেখে ফেলেছিল। স্যার একদিন হঠাৎ করেই পবিত্রার রোহিত এই জায়গা থেকে চলে যায় আর তার ঠিক 3 দিন পর পবন, প্রশান্ত আর বাসুও হঠাৎ করে গায়েব হয়ে গেল। এখন গার্ডের এই গল্প শুনে প্রকাশের মাথায় কিছুই ঢুকছে না। সে বুঝতে পারছে না যে গার্ডের কথাই বিশ্বাস করবে নাকি রোহিতের গল্পে। এরপর প্রকাশ থানায় ফিরে আসে আর সেখানে সে দেখে সুনিতা এক দালালকে ধরেছে যে মেয়েদেরকে দিয়ে দেহ ব্যবসা করাতো। এখানে প্রকাশ সেই দালালকে বলে, তোর মতো লোকেদের জন্য অনেক নিরীহ মেয়েদের জীবন নষ্ট হয়ে যায়, তাই তোকে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। এই কথা বলার পর প্রকাশ সুনিতার সঙ্গে পবিত্রার মামলার ব্যাপারে আরো আলোচনা করে। ঠিক তখনই ফাইল থেকে পবিত্রার একটা ছবি নিচে পড়ে যায়, যেটা সেই দালাল দেখে চমকে উঠে বলে, এ তো শান্তি, এ একটা দেহ ব্যবসা করা মেয়ে। এই কথা শুনে প্রকাশ অবাক হয়ে বলে, কিন্তু ও তো কিডন্যাপ হয়ে গেছে। ওই লোক উত্তর দেয়, স্যার ও একাই 100 জনকে কিডন্যাপ করতে পারে, তাকে কে কিডন্যাপ করবে? ও সাধারণত সাগর নামের এক বড় দালালের জন্য কাজ করত। আপনি চাইলে ওকে শহরের বাইরে এক গেস্ট হাউসে পেতে পারেন। একথা শুনে প্রকাশ সঙ্গে সঙ্গে রওনা দেয়। আবার ঠিক তখনই পবিত্রা রোহিতকে সঙ্গে নিয়ে সেখানে হাজির হয় এবং সাগর সহ বাকি লোকজনদের সঙ্গে ফাইট করে তাদেরকে মেরে সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পরেই সেখানে পৌঁছায় প্রকাশ ও সুনিতা, যারা সাগরের মৃতদেহ দেখে পুরোপুরি হতভম্ব হয়ে যায়। এসব কে করছে কিছুই বুঝে উঠতে পারে না। এর কিছুদিন পর প্রকাশ আরো একটা খুনের খবর পায়, যেটা রোহিতই করেছে। ওই ব্যক্তির নাম ডেভিড, আর তার মৃতদেহ দেখে প্রকাশ পুরোপুরি খেপে যায়। রাতের বেলায় আমরা দেখি রোহিত পবিত্রার সঙ্গে আছে। রোহিত পবিত্রাকে জিজ্ঞাসা করে, তুমি কি প্রস্তুত? উত্তরে পবিত্রা বলে হ্যাঁ। তখন রোহিত তার মুখ ঢাকার জন্য একটা কাপড় দেয়। আসলে ঠিক এই রাস্তাতেই প্রকাশ আসতে চলেছে আর রোহিতের পরবর্তী শিকার সেই। পবিত্রের কাজ হলো যে কোনো ভাবে রোহিত যেই জায়গা বলেছে সেখানে প্রকাশকে নিয়ে আসা, যাতে রোহিত তাকে স্বীকার করতে পারে। আর ঠিক তাই হয়। প্রকাশ রাস্তা দিয়ে যাওয়ার সময় পবিত্রাকে দেখে গাড়ি থামায়। পবিত্রা নিজের মুখ ঢেকে রাখায় প্রকাশ তাকে চিনতে পারে না আর জিজ্ঞাসা করে, আপনি এখানে একা কোথায় যাচ্ছেন? পবিত্রা বলে, স্যার আমার গাড়ি মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে, তাই আমি পায়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি, কিন্তু খুব ভয় লাগছে। আপনি কি আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবেন? প্রকাশ বিশ্বাস করে নেয় আর তাকে গাড়িতে বসিয়ে নিয়ে রওনা দেয়। আর রাস্তায় হঠাৎ করে পবিত্রার মুখে থাকা কাপড়টা খুলে যায় আর তখন প্রকাশ তাকে চিনে ফেলে। পবিত্রাকে দেখে সে রেগে গিয়ে মারধর করা শুরু করে। ঠিক তখনই সে দেখে রোহিত একটা হাতুড়ি নিয়ে তার দিকে এগিয়ে আসছে, তাই প্রকাশ তাড়াতাড়ি করে গাড়ি স্টার্ট করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি পবিত্রা প্রকাশের সামনে বসে আছে আর এবার সে পবিত্রাকে এক গোপন জায়গায় নিয়ে এসেছে, যেখানে কিছু গুন্ডা উপস্থিত রয়েছে। প্রকাশ পবিত্রাকে বলে, আমি ততটা ভালো পুলিশ না যতটা মানুষ আমাকে ভাবে, বরং আমি তো চুরি, ছিনতাই থেকে শুরু করে মেয়েদের কেনা বেচার মতো ব্যবসার সঙ্গে জড়িত। এসব কাজ থেকে ভালোই টাকা আসে আমার কাছে, আর তুমি রোহিতের সঙ্গে মিলে আমার লোকজনদের একে একে করে মেরে ফেলছো। তোমরা আসলে কে, কেন এসব করছো? আর রোহিত তো আমার কাছে পৌঁছানোর জন্য তোমাকে নিয়ে মিথ্যা বলেছে তুমি কিডন্যাপ হয়ে গেছো, অথচ তুমি তার স্ত্রীই নও। তুমি তো একজন পতিতা মেয়ে। তুমি যেটা করছো সেটা শুধু আমাকে মারার জন্য। কিন্তু তুমি একটা সত্যি কথা বলো তো, তোমার আর রোহিতের আমার সঙ্গে আসল শত্রুতা কি? এই প্রশ্নের উত্তরে পবিত্রা হেসে বলে, তুমি কি সত্যিই রোহিতকে চেনো না? আর তখন আবার গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা দেখি রোহিত তার বোন নীলার সঙ্গে আছে। নীলা আর রোহিত একে অপরকে খুব ভালোবাসে। তাদের বাবা মা ভাই বোনের ভালোবাসা দেখে খুব খুশি ছিল। কিন্তু নীলা তার উচ্চশিক্ষার জন্য শহরে চলে যায়, যেখানে সে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করে। রোহিত প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তাকে ফোন করতো। এইভাবে কিছুদিন কেটে যায়। এরপর আমরা দেখি নীলা পবন নামের একজনকে ভালোবাসে। পবন সেই ছেলে যে পবিত্রার সঙ্গে খারাপ কাজ করেছিল, আর সেই এক সময় নীলার বয়ফ্রেন্ড ছিল। একদিন নীলা তার জন্মদিনে সে পবনকে সারপ্রাইজ দিতে যায়, আর সেই সুযোগে পবন
পবন নীলার সঙ্গে ঘনিষ্ঠ হয়। পরের দিন যখন রোহিত তাকে ফোন করে তখন নীলা কথা বলার সময় পবনের কথা বলে ফেলে এবং জানায় যে সে পবনকে বিয়ে করতে চায়। এই কথা শুনে রোহিত একটু রেগে যায় না, বরং বলে তোমার পছন্দের ছেলে নিশ্চয়ই ভালোই হবে। রোহিতের মুখে এমন কথা শুনে নীলা খুব খুশি হয়ে যায়, আর এই কথা জানানোর জন্য সে তখনই পবনের কাছে যায়, যেখানে পবনের সঙ্গে প্রশান্ত, বাসু ও তাদের ড্রাইভার উপস্থিত ছিল। যেখানে নীলা পবনকে বলে আমার দাদা রাজি হয়ে গেছে বিয়ের জন্য। এই কথা শুনে পবন হাসতে হাসতে বলে আমার কাছে তোমার জন্য একটা সুখবর আছে। তারপর সে নীলাকে একটা ভিডিও দেখায়। সেই ভিডিওটা ছিল পবন ও নীলার একসাথে কাটানোর মুহূর্ত, যা গোপনে রেকর্ড করা হয়েছিল। ভিডিওটা দেখে নীলা ভীষণ ভয় পেয়ে যায়। পবন বলে আমি তোমাকে ভোগ করেছি, এখন থেকে আমরা যখন যেখানে ডাকবো তখন সেখানে তোমায় আসতে হবে, না হলে এই ভিডিওটা আমরা সব জায়গায় ছড়িয়ে দেবো। নীলা তখন বলে আমার দাদা যখন এসব জানবে তখন সে তোমাদের কাউকে ছাড়বে না। এই কথা বলে সে পালানোর চেষ্টা করে, কিন্তু সবাই মিলে তাকে মারধর করে এবং শেষে তাকে অজ্ঞান করার ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। তারপর তারা সবাই অচেতন অবস্থায় নীলার সাথে খারাপ কাজ করে। এরপর নীলার যখন সামান্য হুঁশ ফিরে আসে তারা তাকে জোর করে বলে তুমি যদি এখান থেকে যেতে চাও তাহলে তোমার ভাইকে কল করে টাকা পাঠাতে বলো। নীলা তখন এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছিল যে সে বাধ্য হয়ে তার ভাইকে কল করে আর বলে দাদা আমার কিছু টাকার খুব দরকার, যতটা পারো ততটা পাঠিয়ে দাও। এই কথা শুনে বোনের প্রতি ভালোবাসায় অন্ধ রোহিত তখনই টাকা পাঠিয়ে দেয় এবং জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, তুমি এমন কথা কেন বলছো, এত টাকা কেন দরকার। কিন্তু ওদিক থেকে ফোন কেটে দেওয়া হয়, ফোন বন্ধ করে দেওয়া হয়। রোহিত বুঝে যায় কিছু একটা অঘটন ঘটেছে আর তখনই সে নীলাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এই সময় গল্পে প্রবেশ ঘটে ডেভিডের, যে অনেক আগে থেকে মেয়েদের কেনাবেচার কাজ করত এবং তার সাথে সাগর নামের দালালটা পবন, প্রশান্ত আর বাসুকে পরিচয় করিয়ে দিয়েছিল। তারপর থেকেই এই লোকগুলো মেয়েদের এমনভাবে ফাঁসিয়ে সাগরের হাতে বিক্রি করে দেয়, যার বদলে তারা লক্ষ লক্ষ টাকা কামায়। এখন যখন এরা কোনো মেয়েকে বিক্রি করতে যায় তখন এরা সেই টাকার কিছু কমিশন ডেভিডকেও দেয়, কিন্তু শুধু কমিশনে ডেভিডের চলে না, সে সেই মেয়েদের সঙ্গে খারাপ কাজ করে আর চুপচাপ কেটে পড়ে। এরপর আসে সেই পুলিশ ইন্সপেক্টর প্রকাশ, সেও এদের সঙ্গে জড়িত। এরা তাকেও টাকা দিয়ে ম্যানেজ করে, এমনকি সে নীলার সাথে জঘন্য আচরণ করে এবং পশুর মতো সে নীলার শরীরকে ক্ষতবিক্ষত করে। আর যখন সে নিজের খায়েশ মিটিয়ে নেয় তখন সেখান থেকে চুপচাপ সরে যায়। ওদিকে বেচারা রোহিত তখনও নিজের বোনকে খুঁজে বেড়াচ্ছে, আর এই শয়তানগুলো 25 লক্ষ টাকায় নীলাকে সাগরের কাছে বিক্রি করে দেয়। এরপর সাগর নীলাকে অচেতন অবস্থায় নিজের গেস্ট হাউসে নিয়ে যায়, যেখানে ইতিমধ্যে পবিত্রা উপস্থিত ছিল। সাগর পবিত্রাকে বলে তুমি কাল পর্যন্ত এর খেয়াল রেখো, কারণ কাল আমি একে দুবাইয়ে বিক্রি করে দেবো। এই কথা বলে সাগর চলে যায়। পবিত্রা নীলার এই অবস্থা কিছুতেই সহ্য করতে পারে না, কারণ বেচারি নীলা তখন অচেতন অবস্থায় শুধু তার ভাইয়ের নাম ধরেই ডাকছে। আর এইভাবেই কোনো একদিন পবিত্রাকেও এই অন্ধকার দুনিয়ায় ফাঁসানো হয়েছিল। তাই সে চায় না নীলার সঙ্গে এমন কিছু হোক, তাই সে ভয় না পেয়ে সাগরের অজান্তেই নীলাকে হসপিটালে নিয়ে যায়। সেখানে সে রোহিতকে ফোন করে ডাকে। রোহিত যখন নিজের বোনকে এই অবস্থায় দেখে সে ভীষণ কষ্ট পায়। এরপর পবিত্রা ও রোহিত একসাথে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে, তাই তারা স্বামী স্ত্রীর অভিনয় করে। আর যেই গল্পটা ওয়াচম্যান তাদের বলেছিল তা আসলে পুরোপুরি সত্যি ছিল। এরপর পবিত্রা ফোন করে প্রশান্ত, বাসু এবং পবনকে জঙ্গলে আসতে বলে। তিনজন যখন সেখানে আসে তারা তিনজন তাদের সঙ্গে কিছু গুন্ডাও নিয়ে আসে, যাতে তারা পবিত্রাকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারে। কিন্তু সেখানে রোহিত আগেই উপস্থিত ছিল, সে সবাইকে মারধর করে একে একে শেষ করে দেয়। এইভাবে সে সাগর, ডেভিড ও ড্রাইভারকে খুন করে। এরপর গল্প আবার বর্তমানে ফিরে আসে, যেখানে দেখা যায় রোহিত তার হাতুড়ি নিয়ে প্রকাশের সামনে হাজির হয়েছে এবং প্রকাশও তার সব লোকেদের খতম করে দেয়। এইভাবে তার প্রতিশোধ পূর্ণ হয়। প্রকাশের মৃত্যুর খবর যখন সুনিতা পায় সে এই মামলা তদন্ত বন্ধ করে দেয়, কারণ সে নিজেও প্রকাশের মৃত্যুতে খুশি হয়। আসলে প্রকাশ তার সাথেও খারাপ ব্যবহার করত। এরপর নীলাকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয় এবং রোহিত তাকে বাড়ি নিয়ে আসে। এই দৃশ্যের মাধ্যমে এই বার্তাটি দেওয়া হয়, ভুল কাজের প্রতিশোধ নেওয়া অন্যায় নয়, আর মানুষকে ভালোভাবে চেনার পরই বিশ্বাস করা উচিত, কারণ বিশ্বাসের ভিত্তিতেই ভালোবাসার সম্পর্ক টিকে থাকে। আর বন্ধুরা, এর সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, মুভি ভালো লেগে থাকে, এক্সপ্লেন ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, নিজের খেয়াল রাখো এবং ফাইনালি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।